মাংস খাওয়ার শব্দটা ক্রমশ অস্বস্তিকর হয়ে উঠছে প্রতিমের কানে। ভাবটা বুঝতে পেরেই বোধ হয় সাধু বাবা প্রতিমের দিকে একবার তাকিয়ে খ্যাক খ্যাক করে একটা বিশ্রী হাসি হেসে একটা আধ খাওয়া মাংসের টুকরো প্রতিমের দিকে এগিয়ে ধরে বললেন, কিরে খাবি? খানা খা, দেখে খে। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনাদেরকে শোনাব আপনাদেরই পছন্দের গ্রাম বাংলার ভূতের গল্প। আজকে শুনবেন অরিজিৎ দাসের কাহিনী ক্ষুধা। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন তারা দয়া করে চ্যানেল ঘুরে বাকি গল্পগুলো শুনতে পারেন। কথা দিচ্ছি হতাশ হবেন না। চলুন তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নিবেদন। আজকে আপনারা শুনবেন অরিজিৎ দাসের কাহিনী ক্ষুধা। প্রায় নিভে আসা ধুনির আগুনটা কাঁপা কাঁপা হাতে একটা পোড়া কাঠ দিয়ে একবার উস্কে দিল প্রতিম। শেষ রাত্রের দমকা বাতাস লেগে সাদা ছায়ার আগুনের ফুলকি জোনাকি পোকার ঝড়ের মতো উড়ে গিয়ে ঘোর রাত্রির অন্ধকার বাতাসে মিলিয়ে গেল। সেদিকে একবার তাকিয়ে পরক্ষণেই চোখ নামিয়ে নিল প্রতিম। ধুনির অনতি দূরে চারিদিকে অদ্ভুত দর্শন সব মায়াবিনী পিশাচিনীর দল সাদা ধোঁয়াটে অবয়বে চক্রাকারে ঘুরছে। অদ্ভুত এক মায়াবী সুর তুলেছে তারা, ঠিক যেন রাত্রির অন্ধকারে দূর থেকে ভেসে আসা কোনো অসহায় বালিকার করুণ কান্নার সুর। সাধু বাবা বলেছেন এরা নাকি সাধু বাবার পোষা প্রেতের দল, যাদেরকে তিনি বন্দি করে রেখেছেন বছরের পর বছর ধরে। ওদের দিকে তাকানো নিষেধ আছে। এরা নাকি আত্মা ভোগ, বিশেষ বন্ধনের ঘেরা টোপ ছাড়া এদের দিকে তাকালে মুহূর্তের মধ্যে নিঃশেষ করে দিতে পারে পথিকের প্রাণ। আজ এক বিশেষ যজ্ঞের জন্য ওই প্রেতেদের দলকে নিয়ে 5 রকম প্রাণী শিকার করে আনিয়েছে সাধু বাবা। একটা বানর, বিষধর গোকরো, একটা বড় চামচিকে, শেয়াল আর একটা বেজি বা নেউল। বিশেষ যজ্ঞের পর এই প্রেতের দল অপেক্ষা করে আছে এই 5টি প্রাণীর আত্মা ভক্ষণের জন্য। ধুনির সামনে ওই 5টি প্রাণীর মাথাতে শক্ত শুকনো বেল কাঁটা এফোড় ওফোড় করে গাঁথা থাকলেও অদ্ভুত মন্ত্র বলে প্রাণীগুলো এখনো জীবিত এবং কোনো নড়াচড়া না করেই স্থির হয়ে ধনির আগুনের দিকে দৃষ্টি রেখে চক্রাকারে পড়ে আছে সাধু বাবারই নির্দেশ মতো। চৈত্রের রাতে এই জ্বলন্ত ধনির পাশে বসে গলদঘর্ম অবস্থাতেও প্রতিমের শীত শীত অনুভূত হতে লাগল, অজানা এক ভয় আতঙ্কে। আগুনের লালচে আলোটা গিয়ে পড়েছে ধনির পাশে রাখা ছোট বড় মাঝারি নানা আকারের নর করটিগুলোর ওপর। সেই আলোতেই প্রতিমের যেন মনে হলো ওগুলো হাসছে। চৈত্রের প্রাক অমাবস্যা, শেষ রাতের আলো আধারের মধ্যেও ধুনির অনতি দূরে বসে থাকা সাধু বাবার আগুনের ভাটার মতো চোখ দুটো লক্ষ্য করল প্রতিম। ধুনির দিকে মুখ করে 2 হাঁটু ভাঁজ করে উবু হয়ে বসে সাধু বাবা কচর মচর করে কি যেন খাচ্ছেন। ভালো করে দেখে প্রতিম আঁতকে উঠল। সাধু বাবা নিজের শরীরের মাংসই খাচ্ছেন। রক্তাক্ত ভোঁতা ছুরিটা এখন ধুনির পাশে বটগাছের একটা বড় পাতার ওপরে রাখা। মাটির সরায় রক্ত আর মাংস নিয়ে
সাধু বাবা পরম তৃপ্তিতে খেয়ে চলেছেন। মাংস খাওয়ার শব্দটা ক্রমশ অস্বস্তিকর হয়ে উঠছে প্রতিমের কানে। ভাবটা বুঝতে পেরেই বোধ হয় সাধু বাবা প্রতিমের দিকে একবার তাকিয়ে খ্যাক খ্যাক করে একটা বিশ্রী হাসি হেসে একটা আধ খাওয়া মাংসের টুকরো প্রতিমের দিকে এগিয়ে ধরে বললেন, কিরে খাবি? খানা খা, দেখে খে। প্রতিম সভয়ে অসম্মতিসূচক ভঙ্গিতে ঘাড় নেড়ে একটু পিছিয়ে এসে স্তব্ধ হয়ে বসে রইল। ওর গা গুলিয়ে উঠছে ক্রমশ, আর এমনটা হওয়াই তো স্বাভাবিক। চোখের সামনে কেউ যদি একটা মানুষকে হাসতে হাসতে আগুনে সেঁকা ছুরি হাতে নিজেরই উরুর মাংস কেটে সে মাংস ধুনির আগুনে আবার সেঁকে যদি চিবিয়ে নিজেই খায়, তবে সেই দৃশ্য সহ্য করা কঠিন তো হবে। প্রতিমের মনে হলো তার চোখের সামনে যেন সাধুর বেশে সাক্ষাৎ কোনো নরখাদক এসে বসে বসে সৌল্লাসে তৃপ্ত করে খাচ্ছে আধ পোড়া মাংস। নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না সে। দ্রুত সে স্থান থেকে একটু সরে গিয়ে একটা গাছ শক্ত করে ধরে হড়হড় করে বমি করে দিল। শরীরটা বেজায় দুর্বল লাগছে, কিন্তু তার যে দুর্বল লাগলে চলবে না। যে কাজের জন্য সে এসেছে সেটার জন্য হাজারো বাধা বিপত্তি এলেও তাকে ধৈর্য ও মানসিক স্থিতি ধরে রাখতে হবে। এসবের বিভৎসতা থেকেও আরো অনেক বড়, আরো গভীর অপমানের ক্ষতের আগুনের ধুনি রাবণের চিতার মতো তার বুকে জ্বলছে বিগত 1 বছর ধরে। আর সে এই বন্যীকে লালন পালন করে এসেছে এতদিন, কেবল অপেক্ষায় থেকেছে আর পরিকল্পনা করে গিয়েছে সর্বনাশের। 1 বছর আগের সেই দিনটাকে সে ভুলবে না। প্রেমের প্রত্যাখ্যানের অপমান আর জ্বালা তাকে দগ্ধে মেরেছে। আত্মহননের প্রচেষ্টা করতে গিয়েও শেষ অবধি পিছিয়ে এসে মনে বপন করেছিল ঋষি তার সর্বনাশের বীজ। আর সেই বীজটাই এই 1 বছরে বেড়ে বেড়ে বৃক্ষে পরিণত হয়েছে। এবার সময় এসেছে ফল লাভের। আর ভগবানেরও বোধহয় এরকমই ইচ্ছা। তাই তো দৈব বশে সাধু বাবার সাথে পরিচয় হয়েছে তার। তাকে সে মনের ইচ্ছা জানিয়েছিল। আর তারপরে এই সময়ের ঘূর্ণিপাকে নাকি সাধু বাবার ইচ্ছেতেই সে মাঝে মধ্যেই এসে হাজির হয় গ্রামের পাশের জঙ্গলের ভিতরের এই পোড়ো শিব মন্দিরের স্থানে, যেমনটা আজ রাতে সে এসেছে। এই সাধু বাবার সাথে প্রতিমের পরিচয় 1 বছর আগে সূর্যাস্তের সময় বিকেলের কোনো এক প্রহরে। 1 বছর আগে সেদিনটায় প্রতিম নিজেকে আত্মহননের পথে অগ্রসর করতে এসেছিল। এই ঋষিতা নামের মেয়েটি প্রতিমের গ্রামের পঞ্চায়েত প্রধানের মেয়ে, প্রতিমের সহপাঠী। দুইজনেই এবারে 10ম শ্রেণীর পরীক্ষা উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে উঠেছে। পড়াশোনায় দুইজনেই মধ্যম মানের। একই টিউশনে যাওয়ার সুবাদে কিশোর বয়সের বয়ঃসন্ধিকালের ভালো লাগা থেকেই প্রতিমের মনে ঋষিতার প্রতি প্রেমের অনুভূতি ছড়াতে বেশি দেরি হয়নি। যদিও ঋষিতার তরফ থেকে ইতিবাচক কোনো সাড়া পায়নি প্রতিম, তবু ঋষিতাকে দেখলে কেমন যেন হতো প্রতিমের। মনের আকুলতা, চোখের ব্যাকুলতা, উচ্ছলতা এসবকে সে অগ্রাহ্য করতে পারেনি। আর এই আবেগের বশে মোহাচ্ছন্ন হয়েই একদিন সে ঋষিতাকে প্রেমের প্রস্তাব দিয়েই বসে। আর তখনই বাধে গোল। ঋষিতা সবার সামনে ওকে অপমান করেছিল সেদিন, তাতেও ক্ষান্ত হয়নি সে। বাড়িতে এসে জানিয়েছিল প্রতিমের অসভ্যতামির কথা। আর তারপর ঋষিতার পরিবারের লোকজন এসে
ওদের বাড়ি চড়াও হয়ে গ্রাম শুদ্ধ লোকের সামনে অপমান করে গিয়েছিল প্রতিমদের। লজ্জায় অপমানে মাথা হেট করে ওদের কথা শুনতে হয়েছিল সেদিন প্রতিমের বাবা মাকে। সবলের কাছে দুর্বলদের আস্ফালন আর আক্রমণ যে সাজে না। তারপর ওরা চলে গেলে বাবা মায়ের কাছে প্রবল ভর্ৎসনা শুনে প্রতিম বেছে নিয়েছিল আত্মহননের পথ। এই অপমান নিয়ে বেঁচে থাকা আসলে যে মরে যাওয়ারই সামিল। আর তাই সেদিন বিকেল হতেই চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সে। তারপর গোয়াল থেকে একটা গরুর দড়ি খুলে নিয়ে সবার অলক্ষ্যে গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলে চলে গিয়েছিল। গ্রামের শেষের দিকেই জঙ্গল হওয়ায় এদিকটায় তেমন কেউ আসে না। ফাঁকা নিরিবিলি জায়গা। এমন একটা জায়গায় গলায় দড়ি দিলে কেউ জানতেও পারবে না, আর জানতে না পারলে বাঁচাতেও আসবে না কেউ। তাই বাড়ির ভেতরে এসব না করে জঙ্গলের ভিতরে গিয়ে মরাই উচিত হবে, এমনটা ভেবেই সেদিন জঙ্গলের দিকে অগ্রসর হয়েছিল সে। জঙ্গলের ভিতরে ভাঙা পোড়ো শিব মন্দির লাগোয়া বট গাছের ডালে দড়ি বেঁধে ভাবছে কি করবে। আর ঠিক সেই সময়েই ভাঙা মন্দিরের ভেতর থেকে গুরু গম্ভীর বাজখায় কণ্ঠটা কানে এসেছিল। অলখ নিরঞ্জন জয় মা কামাক্ষী, অলখ নিরঞ্জন জয় মা কামাক্ষী। কেঁপে উঠেছিল প্রতিম। জঙ্গলের ভিতরে সূর্যাস্তের আলো আঁধারির মধ্যে গাছের ডাল থেকে মন্দিরের চাতালের দিকে তাকিয়ে সে দেখেছিল সাদা ছাই ভস্য মাখা ল্যাঙট পড়া বলিষ্ঠ দেহী এক সাধু বাবা ত্রিশূল হাতে দাঁড়িয়ে ওর দিকে এক দৃষ্টে চেয়ে আছেন। সেদিন সাধু বাবার হাতের ইশারায় প্রতিম গাছ থেকে নেমে আসতে বাধ্য হয়েছিল। তার দৃঢ় সংকল্প যেন ওই এক ইশারায় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তারপর প্রতিম সাধু বাবার কাছে তার সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে সেদিন অট্টহাস্যে ফেটে পড়েছিলেন সাধু বাবা। বেটা, এ মায়া প্রপঞ্চময়, এটুকুতেই তুই ভেঙে পড়লি? 1 বছর অপেক্ষা কর, তোর প্রতিশোধ তুই নিবি ঠিকই। আমারও কিছু হিসেব বাকি আছে ওই প্রধানের সাথে। সঠিক সময় আসুক, আমি 1 বছর পর আবারও আসবো এখানে। চৈতি অমাবস্যার আগে তুই আসিস, তোর অনেক কাজ আছে তখন। আমারও কিছু হিসেব বাকি আছে? মানে কি হিসেবে? এ কথা জিজ্ঞেস করায় সাধু বাবা গুরু গম্ভীর কণ্ঠে সেদিন বলেছিলেন, পরে বলবো বেটা, এখনো তোর জানার সময় আসেনি, আগে তোর কাজটা হোক। তারপর সাধু বাবার পরামর্শ মতোই প্রতিম কাজ করেছে। কয়েকদিন পর ঋষি তাদের বাড়ি গিয়ে ওর প্রেম প্রস্তাবমূলক কর্মকাণ্ডের জন্য বেশ করে ক্ষমা চেয়ে এসেছে। আর এটাও বলেছে যে এরপর থেকে ঋষি তাকে সে স্নেহের চোখে দেখবে। ধীরে ধীরে 1 বছর কেটেছে। প্রতিম ঋষি তার বিশ্বাস আর ভরসা অর্জন করেছে নিজের সুদক্ষ অভিনয়ের মাধ্যমে। কথায় বলে, মানুষ অপমান ভোলে না, তাই সেও ভোলেনি। এই ঋষি তার সর্বনাশ করার জন্যই সাধু বাবার নির্দেশ অনুযায়ী অভিনয় চালিয়ে গিয়েছিল সে। আর তার ফলেই এখন ওরা দুজন দুজনের ভালো বন্ধু। গ্রামের লোকেরাও আগের সেসব ঘটনা ভুলে গিয়েছে প্রায়। ওরাও একাদশ শ্রেণীর পাঠ শেষ করে এখন দ্বাদশ শ্রেণীতে উঠেছে। দুজনের সখ্যতা সময়ের সাথে বেড়েছে অনেক, যদিও তার পিছনে কিছু কারণ আছে। ঋষি তার প্রেমিকের কথা এখন প্রতিম জানে, আর বাড়ির লোকেদের নজর এড়িয়ে সেই প্রেমিকের সাথে সাক্ষাৎ করার জন্য প্রতিমই তাকে সাহায্য করে। তাই বর্তমানে ঋষি তা প্রতিমকে চোখ বুজে বিশ্বাস করে। আর 1 বছর ধরে এইভাবেই ঋষি তার নজরে তার খুব ভালো বন্ধু হয়ে চুপচাপ সময় কাটিয়েছে প্রতিম। তবে মনের সেই ঘাঁটাকে সে শুকোতে দেয়নি।
উদগ্র প্রতিশোধের আগুনটাকে এক মুহূর্তের জন্যেও নিভতে দেয়নি। সাধু বাবার সাথে পরিচয় হওয়ার পর থেকেই মাঝে মধ্যে বিকেলে জঙ্গলের এই ভাঙা শিব মন্দিরে সাধু বাবার খোঁজে আসত প্রতিম। প্রায় দিনই ব্যর্থ হতাশ হয়ে ফিরে আসতে আসতে একদিন বিকেলে গিয়ে দেখেছিল মন্দিরের পাশের বট গাছের নিচে ধুনি পোড়া কাঠের ভস্ম পড়ে। আর ঠিক তখনই পিছন থেকে সাধু বাবার গুরু গম্ভীর কণ্ঠ শুনেছিল সে। আলোক নিরঞ্জন। সেই শব্দ শুনে এক মুখ হাসি নিয়ে ঘুরে দাঁড়িয়েছিল প্রতিম। সাধু বাবা বলেছিলেন ঠিক সময় হলে তিনি এসে হাজির হবেন। সেই ঠিক আর উপযুক্ত সময় এসেছে অনেক দিন পর। সাধু বাবা আজ রাতে ওকে এখানে আসতে বলেছিলেন কি একটা বিশেষ যজ্ঞ করবেন বলে। আর তাই এই রাতের বেলাতেও বাড়ি থেকে কেবল একটা টর্চ হাতে চুপচাপ বেরিয়ে এসে ঝোপঝাড় ভেঙে জঙ্গলের এই গভীর ভাঙা শিব মন্দিরে হাজির হয়েছে সে। রাত্রিরে জঙ্গলের পথে সাপখোপ, ভূত প্রেতের ভয় এসব তার মনে আছে বটে, কিন্তু তার থেকেও বেশি হলো প্রতিশোধ স্পৃহার আগুন। সে নিজেও অবাক হয়েছিল তার এই পরিবর্তন দেখে। তার প্রতিশোধ স্পৃহার হোম বহ্নি এতটাই প্রবল যে একটা কিশোর বয়সী ছেলের মনের মধ্যে অন্যান্য জাগতিক ভয়ভীতি কোনো প্রশ্রয় পায়নি। গাছের গুঁড়িতে হাত দিয়ে ঝুঁকে দাঁড়িয়ে থাকতে থাকতে পুরনো কথাগুলো ভেবে মনের ঘাটাকে একটু দগদগে করে নিল প্রতিম। তারপরে মুখ তুলে চাইল আবার সাধু বাবার দিকে। ইতিমধ্যেই সাধু বাবা বিভৎস অদ্ভুত সব মন্ত্রোচ্চারণ আর ভোজবাজির মতো নানা রকম ব্যায়ামের ক্রিয়াকলাপ করতে আরম্ভ করেছে। এগুলো যে ভিন্ন ভিন্ন সব মুদ্রা সেটা এখন প্রতিম জানে, তবে এই ধরনের যজ্ঞের কথা সে আগে শোনেনি। সাধু বাবার কথা মতো ভোরবেলার আলো ফুটলেই তার ছুটি। তবে তার আগে যতই ভয়ে ভীত হোক না কেন, সাধু বাবার কেটে দেওয়া ওই গণ্ডি চক্রের বাইরে বেরোলেই মরবে সে। এই যজ্ঞ নাকি তার প্রতিশোধের প্রস্তুতির জন্য। যে গাছটা ধরে সে দাঁড়িয়ে আছে সেটা গণ্ডির মধ্যেই। এক চালান বমি করায় শরীরটা এখন বেশ দুর্বল লাগছে তার, তবুও মনের জোর যথাসম্ভব ধরে রেখেছে। এমন সময় হঠাৎ হাতের উপর একটা শিরশিরানির ভাব অনুভব করতেই সভয় সামনে তাকিয়ে চমকে উঠল প্রতিম। যে গাছটা ধরে সে দাঁড়িয়ে রয়েছে তার অপর প্রান্তে, গণ্ডির বাইরে, সাদা ধোঁয়াটে একটা অবয়ব হাওয়ায় ভেসে প্রতিমের দিকে তার হিমশীতল হিংস্র লোলুপ দৃষ্টি নিয়ে চেয়ে আছে। এতক্ষণের মনে তৈরি করা সাহস আবারও যেন ভেঙে গেল। গোঙানির মতো চিৎকার করে পিছনে সরে এলো সে। তারপরে মাটিতে বসে পড়ে হাঁটুর মধ্যে মুখ গুঁজে দিল তীব্র বেগে, যাতে এই বিভৎস কাল দৃষ্টি থেকে নিজেকে আড়াল করে নিতে পারে সে। প্রতিমের চিৎকার শুনে সাধু বাবা হেসে উঠলেন। প্রতিমা সহ্য করতে পারল না, দুই হাতে সমস্ত জোর দিয়ে কান চেপে ধরল, সাথে চোখ বুজে হাঁটুর মধ্যে যতটা মাথা গুঁজে দেওয়া যায় ততটা গুঁজে দিয়ে যেন মাটির সাথে সেধিয়ে গেল। এভাবে কতক্ষণ কেটেছে প্রতিম জানে না। হঠাৎ আবার সেই গুরু গম্ভীর বাজ খায় কণ্ঠস্বরটা কানে এলো তার। তুই এখন বাড়ি যা বেটা, ভোর হয়ে এলো। সাহসে ভর করে প্রতিম ধীরে ধীরে মাথা তুলে চাইল সাধু বাবার দিকে। দেখল সাধু বাবা জ্বলন্ত আগুনের আঁচে একটা মাংসের টুকরো কাঠি দিয়ে নাড়াচাড়া করছে। 3 দিন পর চৈতি অমাবস্যা, তার আগের দিন আসিস। তোর অনেক কাজ আছে। আজ ক্ষেত্র প্রস্তুত হলো, এরপর সাজ বাকি। কিরে, প্রতিশোধ নিবিত নাকি? নিবিত প্রতিশোধ?
বলেই সাধু বাবা সেই বিশ্রী শব্দে হাসতে লাগলো প্রতিমের দিকে চেয়ে। নোংরা উস্কো খুস্কো জটা জুটো আর কাঁচা পাকা গোফের মাঝে নোংরা দাঁতে রক্ত মাংসের ছোপ আর কষ বেয়ে নেমে আসা ওই কাঁচা রক্তের ধারানি দেখে প্রতিম আর বসে থাকতে পারল না। ভোরের আলো আধারির মধ্যেই ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল গ্রামের পথে। আজ সেই চৈতি অমাবস্যার আগের রাত। সাধু বাবার কথা মতো জঙ্গলে এসে প্রতিম দেখল একটা যজ্ঞের আগুন প্রস্তুত করছেন তিনি। প্রতিমকে দেখে ডেকে কাছে বসিয়ে 3 আঙুল দিয়ে তার কপালে ছাই দিয়ে একটা তিলক এঁকে দিলেন। তারপর যজ্ঞের অনতি দূরে একটা জায়গায় বসতে বললেন। এবার আগের দিনের মতোই সাবধান করে দিয়ে বললেন, শোন বেটা, এখানে যাই ঘটে যাক না কেন, তুই ওই সাদা দাগের বাইরে যাবি না। দাগের বাইরে গেলেই তোর শরীরটা ওই প্রেতের দলেরা ছিঁড়ে খাবে, মনে থাকে যেন। আবারও শুরু হলো সেই রাতের মতো যজ্ঞ। প্রতিম ভীত সন্ত্রস্ত হয়ে সাধু বাবার অদ্ভুত সেসব যজ্ঞ দেখে চলল। আর মনে মনে ভাবতে লাগলো, এসব মিটে গেলে বাড়ি ছেড়ে সে চলে যাবে। এই সাধু বাবার শরণাপন্ন হয়ে এসব তুকতাক তন্ত্রমন্ত্র শিখবে সে। সাধু বাবার যে অনেক শক্তি, সেটা প্রতিম গত রাত্রের যজ্ঞের সময় বুঝতে পেরেছে। প্রতিম শুনেছিল তার নাম নাকি অঘরীনাথ কাপালি। তিনি নাকি তন্ত্রবিদ্যার আতুর ঘর কামরূপ কামাখ্যা থেকে তন্ত্রসিদ্ধ কাপালি তান্ত্রিক। তার নাকি অনেক ক্ষমতা। মন্ত্র বলে তিনি মানুষকে পশু পাখিতে রূপান্তর করে দিতে পারেন। এক পুকুরে ডুব মেরে অন্য জায়গায় উঠতে পারেন। গ্রামের পঞ্চায়েত প্রধানের ওপর তার কি আক্রোশ আছে সে কথা তিনি বলেননি তখনও। তারও তো খবরে কাজ কি, তার কাজ প্রতিশোধ নেওয়া। সাধু বাবার সাহায্যে সেটা সম্পন্ন হলেই হবে। হঠাৎ একটা ঝড়ের দাপটে প্রতিমের চিন্তার জাল ছিঁড়ল। সাথে সাথে একটা প্রচণ্ড গোঙানির আওয়াজ এলো তার কানে। প্রতিম সভয়ে চারপাশে দৃষ্টি ঘোরাতেই দেখল যজ্ঞের চারপাশে ওদেরকে ঘিরে এক বিশাল কালো ঝড় চক্রাকারে ঘুরছে। আর সেই ঝড়ের মধ্যে থেকে কারোর প্রবল আক্রোশের গর্জন ভেসে আসছে, যেন কোনো এক বিশাল শক্তি ওদেরকে গিলে খেয়ে নেবে এক্ষুনি। প্রতিমের বুক কেঁপে উঠল ভয়ে। এই ভয় ব্যাপারটা এমনই যা মনের এত গভীর গাঢ় সংকল্পকেও এক মুহূর্তে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার ক্ষমতা রাখে। প্রতিমেরও একবার তেমন মনে হলো। মনে মনে নিজেকে ধিক্কারও দিল সে। কেন যে শুধু শুধু এসব উটকো ব্যাপারে নিজেকে জড়াতে গেল। তার খুব ইচ্ছা হচ্ছিল আসন ছেড়ে এক দৌড়ে পালিয়ে যেতে। একটা পর্যায়ে এসে মনকে সে বুঝিয়েও নিয়েছিল, আর নয়, এবার সে উঠে দৌড়ে পালাবেই। কিন্তু পর মুহূর্তেই সাধু বাবার সেই সাবধান বাণী মনে পড়তেই নিজেকে সংবরণ করল। প্রবলভাবে মাটি আঁকড়ে বসে রইল প্রতিম। চারপাশে হাওয়ার গর্জনের ভেতর সাধু বাবার মন্ত্র পাঠের শব্দ কানে আসছে তার। প্রতিম সভয়ে দেখল চারপাশে ঘুরে চলা সেই কালো হাওয়ার ঘূর্ণি মাথার ওপর চক্রাকারে উঠে গিয়ে এবার একটা ঘূর্ণি ঝড়ের রূপ নিল। তারপর বিদ্যুৎ বেগে সেটা এসে প্রবেশ করল সাধু বাবার খুলে যাওয়া মুখের ভেতরে। তার শরীরটা একবার কেঁপে উঠল, যেন কোনো পাহাড় টলে উঠল হঠাৎ কোনো এক ভূমিকম্পে। এবার ধীরে ধীরে সাধু বাবা চোখ মেলে চাইলেন। প্রতিমের দিকে তাকাতেই তার বুকের রক্ত হিম হয়ে গেল। সাধু বাবার চোখের মনির জায়গাটা ফাঁকা, তার বদলে চোখের ওপরের অংশটা হলদেটে লাল আগুনের মতো জ্বলছে ধক ধক করে। প্রতিমের দিকে চেয়ে থেকে এই মৃদু হাসলেন।
তারপর ছুরি দিয়ে নিজের হাতের চেটো কেটে যজ্ঞে আহুতি দিলেন মন্ত্র পাঠ করতে করতে। প্রতিম অবাক বিস্ময়ে দেখল যজ্ঞের লেলিহান লাল হলুদ অগ্নিশিখা মুহূর্তের মধ্যে রং বদলে নীল হলো। আর ঠিক তার পর মুহূর্তেই সাধু বাবা একটা মাটির সরা জাতীয় কিছু সেই নীল আগুনের ধুনির ওপরে বসিয়ে দিলেন। আর অদ্ভুতভাবে সেটা শূন্যেই ভাসমান অবস্থায় রয়ে গেল। এবার সেই জ্বলন্ত মাটির সরার ওপর সাধু বাবা তার নিজের হাত কেটে ফোঁটা ফোঁটা রক্তবিন্দু ফেললেন। দেখতে দেখতে পাত্রটা রক্তে ভরে উঠতেই সাধু বাবা বললেন, আয় বেটা, এদিকে আয়। কেমন যেন বিভোর হয়ে দেখছিল প্রতিম। সাধু বাবার কণ্ঠে তার চমক ভাঙল। সে চেয়ে দেখল আসন ছেড়ে কখন যেন উঠে দাঁড়িয়েছেন তিনি। প্রতিম ভয়ে আতঙ্কে টলতে টলতে এসে ধুনির কাছে বসল। বেটা, প্রতিশোধ নিবি তো নাকি? নাকি আবার ভালোবেসে ফেলেছিস ওকে? বলে সাধু বাবা খ্যাক খ্যাক করে বিশ্রী হাসিটা হাসলেন। প্রতিমের শরীর মন ঘৃণায় রিরি করে উঠল একবার। চোয়াল শক্ত করে সে বলল, না, কিসের ভালোবাসা? হ্যাঁ, যে অপমান ওরা আমাদের করেছে তাতে ওদের সর্বনাশ না দেখা অবধি শান্তি নেই আমার। সাবাস বেটা, এই তো সাচ্চা মরদের মতো বাত। এই কচি বয়সে তোর কাঁচা মন পুড়ে পুড়ে শক্ত হয়ে গেছে রে বেটা। তাই এ কথা বলতে পারলি তুই অনেক দূর যাবি মনে হচ্ছে। আমার শিষ্য হয়ে যাবি তুই, তোকে সব সুখ দেখাবো আমি, সব দেব তোকে। আমাকে কি করতে হবে বলুন? ওরে সাবাস, তোর তো দেখছি খুব তাড়া রে। বেশ বেশ, সব হবে, আগে এটা খেয়ে নে দেখি। এই বলে প্রতিমের দিকে সেই মাটির সরাটা তুলে ধরলেন সাধু বাবা। এটা আমি খেতে পারবো না। আবারও হেসে উঠলেন। তারপর হঠাৎই এক সময় হাসি থামিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, না খেলে সাহস বল পাবি কি করে বেটা? তোকে যে একটা কাজ করতে হবে কাল, সেই কাজ করার জন্য তোর এই অল্প সাহসে অল্প শক্তিতে যে কুলোবে না। কি কাজ? ভীত সন্ত্রস্ত চোখে সাধু বাবার চোখের দিকে চেয়ে বলল প্রতিম, ওই মেয়েটাকে তুলে আনতে হবে এখানে। এই কথা শুনে অস্থির হয়ে উঠল প্রতিম। এমন কিছু যে করতে হবে সে তো আন্দাজই করেনি। এ যে তার পক্ষে সম্ভব না। এই কাজ করলে তো সে যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাবে। না 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 না, তা কেন? আপনি এখান থেকেই মারুন, উচাটন, স্তম্ভন, যা হোক কিছু করে দিন। ওকে এখানে আনবো কিভাবে? না না না, এ সম্ভব না। কাল টিউশনিও নেই যে ও বেরোবে। অসম্ভব, অসম্ভব, অসম্ভব কি বললি তুই? কি বললি অসম্ভব? তুই যা, বিদায় হয় এক্ষুনি আমার চোখের সামনে থেকে। আমার কাজ আমি নিজেই করে নেব। 20টা বছর আমি অপেক্ষা করে আছি আজকের দিনটার জন্য। তোকে দিয়ে কাজ হবে না সে আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম। বেরো, বেরো তুই আমার চোখের সামনে থেকে। হ্যাঁ, যা। এই বলে সাধু বাবা ধুনি থেকে একটা জ্বলন্ত কাঠ তুলে নিয়ে ছুঁড়ে মারলেন প্রতিমের দিকে। প্রতিম চকিতে একপাশে সরে গিয়ে সেই আক্রমণ থেকে নিজেকে বাঁচালো। তারপর হাত জোড় করে বলল, হ্যাঁ, আমি রাজি, আমি রাজি। কি করতে হবে বলুন আমায়। এই তো
নে খা বেটা, এটা খেলে তোর মধ্যে আসরিক ক্ষমতা জাগবে বেটা। তারপরের কাজ তোর সহজ হয়ে যাবে, আমি বলে দেব কি করতে হবে। প্রতিম চোখ মুখ বিকৃত করে লাল রক্ত ভর্তি সরাটা মুখের ওপর উপুড় করে দিল, আর তারপরই তার সারা শরীর কেঁপে উঠে বমির উদ্রেক হতে সে দ্রুত উঠে পাশে সরে যেতে গেল। তবে ততক্ষণে প্রতিম অনুভব করতে পারছে তার শরীরের শিরায় শিরায় যেন আগুনের তোলপাড় শুরু হয়েছে। প্রতিমের শরীরটা শুকনো পাতার উপরে আছড়ে পড়ল কাটা ছাগলের মতো, ছটফট করতে লাগলো খানিক। কিছু একটা তার ভিতরে পরিবর্তন আনছে যেন। তার কানে এখন তান্ত্রিক অঘরীনাথ কাপালির অট্ট হাসিটা অদ্ভুতভাবে শুনছে। মনে হচ্ছে তার মাথার মধ্যে বসে যেন হাসছে ওই কাপালি। ধীরে ধীরে প্রতিমের শরীরের কম্পন থামল। আরো কিছুক্ষণ মাটিতে পড়ে থেকে এবার উঠে বসল প্রতিম। তার শরীর এখন উত্তপ্ত, চোখের দৃষ্টিতে ক্রূরতা নৃশংসতা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মনে প্রতিশোধ স্পৃহার আগুনের বহ্নিমান শিখা দাও দাও করে জ্বলছে। সে এখন সাধু বাবার বাধ্য শিষ্য। তার আদেশ ছাড়া কোনো কথা বা কোনো কাজই এখন আর তার মাথায় ঢুকবে না। সাধু বাবা এবার প্রতিমের হাতে একটা অদ্ভুত দেখতে শিকড় দিয়ে বললেন, শোন বেটা, তুই এখন বাড়ি যা, সারাদিন খাওয়া দাওয়া করে ঘুম দে। তোর মধ্যে এখন পিশাচের বাস, দিনের আলোয় ও কিছু করবে না। কাল চৈতি অমাবস্যা, সন্ধ্যের পর খাওয়া দাওয়া করে আর বাইরে বেরোবি নে। রাত্রে খাওয়া দাওয়া হলে সবাই ঘুমিয়ে পড়লে তারপর এই শেকড়টা চিবিয়ে নিবি। তোর মধ্যে পিশাচ জেগে উঠবে রে। আর সেই ওই মেয়েটাকে তুলে নিয়ে আসবে এখানে, কেউ জানতেও পারবে না। তুই খালি পিশাচকে জাগ্রত করে দিবি, তারপর চলে আসবি আমার এখানে। ঠিক আছে। এই বলে সাধু বাবাকে প্রণাম করে বাড়ির পথে রওনা দিল প্রতিম। একটা মানুষ নিজের মাংস নিজে কিভাবে খেতে পারে? সাধু বাবার সেই খাওয়ার দৃশ্য, ঠোঁটের কষ বেয়ে কাঁচা রক্ত গড়িয়ে পড়া, আর হলদেটে দাঁতে কচর মচর করে মাংসপিণ্ড চিবিয়ে খাওয়া। উফ, ভাবলে গা গুলিয়ে উঠছে প্রতিমের। আচ্ছা, এই কাটা অংশ নিয়ে কোনো অসুবিধা হয় না সাধু বাবার? দেখে তো মনে হলো নিজের শরীরের মাংস খাওয়া এই প্রথম না ওনার। যেভাবে খাচ্ছিলেন, বাপরে, তান্ত্রিক কাপালিক বলেই হয়তো এসব সম্ভব। বিছানায় শুয়ে শুয়ে এসবই ভাবছিল প্রতিম। তন্ত্রমন্ত্র নিয়ে ইন্টারনেটে বিভিন্ন ব্যাপার অল্প বিস্তর পড়া থাকলেও এই ব্যাপারটা প্রথম দেখছে সে। এরকম কিছুর উল্লেখ কোথাও তো সে পায়নি। অবশ্য তন্ত্রমন্ত্র ইন্টারনেট ঘেটে শেখার বিষয় নয়, অনেক গূঢ় রহস্যের ব্যাপার। কটা ব্যাপারই বা উৎসাহী সাধারণ মানুষ জানে বা শোনে। তাছাড়া ওর মতো এই বয়সের ছেলেদের এসব ব্যাপারে কোনো ধারণা থাকবেই না, এটাই তো স্বাভাবিক। নেহাত প্রতিশোধের আগুন বুকে জ্বলছে বলে এই দীর্ঘ 1 বছরে সেই তন্ত্রমন্ত্র নিয়ে টুকটাক ঘাটাঘাটি করে দেখেছে ইন্টারনেটে। তন্ত্রের ষটকর্ম, আকর্ষণ, বশীকরণ, মারণ, উচাটন, বিদ্বেষণ, স্তম্ভন, এসব কিছুর সম্পর্কে টুকটাক তথ্যাদি জোগাড় করেছে। আসলে সে ভেবেছিল সাধু বাবা হয়তো ঋষিতা আর ওর পরিবারের ওপর মারণ উচাটন জাতীয় কোনো ক্রিয়া করবেন, যাতে সে নিজের চোখে ওদের সর্বনাশ তিল তিল করে দেখতে পারবে। সাধু বাবা নিজের মাংস খাওয়ার ব্যাপারটা মনে পড়তেই
আবারও মোবাইলটার দিকে হাত বাড়ালো প্রতিম। এই ব্যাপারটা নিয়ে ইন্টারনেটে কিছু আছে কিনা দেখা দরকার। বইয়ে সে একবার পড়েছিল বটে, নরখাদকদের ব্যাপারে। আফ্রিকার কিছু অংশের উপজাতিরা আছে যারা নাকি এখনো নরমাংস ভক্ষণ করে। ক্যানিবেল না কি যেন বলে তাদের। এই বিষয়ে সার্চ করতেই কয়েকটা লিঙ্ক পেরিয়ে একটা জায়গায় এসে তার চোখ আটকে গেল। অটো ক্যানিবালিজম। লিঙ্কে ক্লিক করে প্রতিবেদনের লেখাটা পড়ল প্রতিম। আর পড়ে যা বুঝল তা হলো এটা একটা মানসিক রোগ, যে রোগে মানুষ নিজের মাংস নিজেই ভক্ষণ করে আর তার চারপাশের মানুষদের সে শত্রু বা বিপদ মনে করে তাদের প্রতি আক্রমণাত্মক হয়ে ওঠে। শিহরিত হয়ে উঠল প্রতিম। এ তো জীবন্ত পিশাচের সমান। পৃথিবীতে এমন অসুখও হয় তাহলে? মায়ের মুখে যদিও সে শুনেছিল যত রকম মানুষ তত রকম রোগ জ্বালার কথাটা, তার মানে সত্যিই তাই। কিন্তু এই পিশাচ তো এখন তার মধ্যে বাস করছে। সে পিশাচের প্রকট হওয়া শুধু সময়ের অপেক্ষা। প্রতিম মনে মনে একবার সন্ত্রস্ত হয়ে উঠল, তবে পর মুহূর্তেই মনকে শক্ত করে নিল সে। যদি ওই পিশাচ দিনের বেলা কিছু করার ক্ষমতা রাখত তাহলে এই মুহূর্তে গ্রামের কয়েকটা ছেলেকে উচিত শিক্ষা দিতে পারত সে। অনেকের প্রতি তার অনেক রাগ পুষে রাখা আছে, কিন্তু এসবের জ্বালায় আসল কাজ পণ্ড হোক সেটা সে একেবারেই চায় না। তাই আজ লক্ষ্য বিচ্যুত হলে হবে না। ঋষি তার উপরে নজর রাখতে হবে। ঋষি তাদের বড় পাকা বাড়ি, পাঁচিল দেওয়া। পিশাচের বদলে যদি তার উপরে দায়িত্ব পড়ত ওকে তুলে নিয়ে আসার, তাহলেই রাতের বেলা সে কাজ করা তার পক্ষে একরকম অসম্ভব হয়ে যেত। কারণ ঋষি তার রুম বাড়ির দোতলায়, আর ওদের ঘরে ঢোকার বেরোনোর একটাই দরজা। তবে প্রতিম বেশি চিন্তা করল না, কারণ সাধু বাবার কথা মতো পিশাচ তার কাজ করবে। প্রতিমের কাজ হচ্ছে শুধু পিশাচকে জাগিয়ে দেওয়া, তারপর সাধু বাবার কাছে পৌঁছানো। মন্দিরের ভিতরের মরচে পড়ে যাওয়া খড়গোটায় বালি আর জল দিয়ে ঘষে শান দেওয়ার সময় একবার হেসে উঠলেন অঘরীনাথ কাপালিক। প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ। কি ভেবেছিলি আমি ভুলে গেছি সব? হ্যাঁ, না 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 না, আমি কিছু ভুলিনি। সুদের টাকা দিতে পারিনি বলে আমাকে চোর অপবাদে দিয়ে মারধর করে মাথা মুড়িয়ে গোল ঢেলে যেদিন আমাকে গ্রাম থেকে তাড়ালি, সেদিন থেকেই তোর সর্বনাশের বীজ আমি পুঁতে রেখেছিলাম নিজের মধ্যে। আসলে তোর সর্বনাশ করতে গেলে আমার যে বেশ কিছু ক্ষমতার দরকার ছিল, যে ক্ষমতা দিয়ে তোকে পিঁপড়ের মতো পিষে মারতে পারবো। আর এখন দেখ, সে ক্ষমতা আমি অর্জন করে ফেলেছি। তুই এখন আমার আর কিছু করতে পারবি নে। তোকে মারবো বলেই যে আমার কামাখ্যা গিয়ে দীর্ঘ 22 বছর ধরে তন্ত্র শেখা, শুধুমাত্র তোর সর্বনাশ করব বলে। তবে তাই শুধু না, তোর সর্বনাশ নিজের চোখে দেখব বলে এখানে আমার আশা। না হলে তো তোর মতো নরকের কীটকে ওই কামাখ্যাতে বসেই পঙ্গু করে দিতে পারতাম, এক মুহূর্ত সময় লাগতো না। আর আজ দেখ, আমি কেমন এক ঢিলে 2 পাখি মারব। প্রথম তোর সর্বনাশ, আর দ্বিতীয় তোরই বংশজ তোর 16 বর্ষীয়া কন্যাকে বলি দিয়ে তন্ত্র সিদ্ধির গূঢ় সাধনায় সিদ্ধি লাভ করব। এতদিন অপেক্ষায় ছিলাম শুধুমাত্র তোর মেয়ের 16 বছর বয়স হওয়ার জন্য। কাঁটা দিয়ে কিভাবে কাঁটা তুলতে হয় সেটা এই অঘরীনাথ ভালোই শিখেছে এতদিনে।
এক টানা কথাগুলো বলে বিশ্রী হাসি হেসে উঠলেন। এত সহজে কার্যসিদ্ধ হবে সেটা তিনি ভাবেননি। প্রতিম যেন মেঘনা চাইতেই জলের মতো এসে উপস্থিত হয়েছে তার কাছে। হয়তো মা কামাক্ষীর অপার কৃপা। আজ এই চৈতি অমাবস্যায় মায়ের চরণে এই মেয়েকে বলি দিয়ে প্রভূত অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে উঠবেন তিনি। কার্যক্ষেত্র কালকেই প্রস্তুত হয়ে গিয়েছে, শুধু রাত্রির অপেক্ষা। এখন প্রতিমরূপী পিশাচ মেয়েটাকে তুলে নিয়ে এলেই আচারবিধি মেনে যোগ সাধন করে তাকে বলি দেবে কাপালিক। আর তারপর প্রতিমকে পাগল বানিয়ে দিতে হবে, যাতে পরবর্তীতে এই নিয়ে কোনো মুখ খুলতে সে না পারে। কথাগুলো মনে মনে এক দফা ভেবে নিয়ে আবারও হো হো করে হেসে উঠলেন অঘরীনাথ। খড়গটা মেজে নেওয়ার পর বেজায় চকচক করছে। চৈত্রের রোদে শানিত খড়গটা দেখে চোখ মুখ চিকচিক করে উঠল অঘরীনাথ কাপালিকের। এখন শুধু রাত্রির প্রহরের অপেক্ষা। রাত 10টা নাগাদ বাড়ির সকলে খেয়ে দিয়ে শুয়ে পড়লে প্রতিম নিজের ঘরে অপেক্ষা করতে লাগলো বাবা মায়ের ঘুমানোর। মনে মনে আজ একটা চাপা আনন্দ, সেই সাথে ভয়ও কাজ করছে। এই যুগপদ অনুভূতির মিশেলে বেজায় উত্তেজিত বোধ করছে প্রতিম। তার স্বপ্ন ছিল একজন ভালো মানুষ হয়ে ওঠার। ক্লাস 7-এ স্কুলে একবার রচনাও লিখেছিল পরীক্ষায়, ভালো মানুষ হয়ে ওঠার। কিন্তু হায় রে ভবিতব্য, সময়ের আবর্তে সেই ছেলেটাই আজ প্রতিশোধ স্পৃহার আগুনে জ্বলে কঠিন হয়ে শয়তানে পরিণত হতে যাচ্ছে। সাধু বাবা তাকে ওর শিষ্য হতে বলেছেন, সে হয়েও যাবে প্রতিম। এ বাড়ি ঘরে আর থাকবে না সে। ঋষি তার আর তার পরিবারের সর্বনাশ দেখা হয়ে গেলেই সে পাড়ি দেবে সাধু বাবার সাথে। অনেক কিছু শিখতে হবে তাকে। মাঠে ঘাটে চাষবাস করে সাধারণ জীবন তার মতো ছেলের জন্য না। ঘড়িতে সময় রাত প্রায় 11:30। প্রতিম এবার সন্তর্পণে দরজা খুলে ধীরে ধীরে ঘর থেকে বেরুল। গায়ে টি শার্টটা গলিয়ে নিয়ে সাধু বাবার দেওয়া শিকড়টা হাতে নিয়ে অন্ধকারে বেড়ালের মতো অগ্রসর হল গ্রামের অপর প্রান্তে ঋষি তাদের বাড়ির দিকে। আজ সন্ধ্যের পর থেকেই নিজের মধ্যে কেমন একটা অস্বস্তি অনুভব করছিল প্রতিম। ঘরের আলোটা যেন সহ্য হচ্ছিল না। তবে এই অন্ধকারে এখন বাড়ি ছেড়ে বেরোতেই তার চোখে যেন শান্তি ফিরে এসেছে। এত অন্ধকারের মধ্যেও সে পরিষ্কার দেখতে পাচ্ছে পথঘাট। গ্রামেগঞ্জে লোকেরা বেশি রাত জাগে না। সারাদিন পরিশ্রম আর ক্লান্তিতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। প্রতিম দুরু দুরু বুকে গ্রামের ভিতরের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো নিঃশব্দে। কিছুক্ষণের মধ্যেই সে ঋষি তাদের বাড়ি থেকে একটু দূরে একটা জারুল গাছের নিচে এসে দাঁড়ালো। এখান থেকে ঋষি তাদের বাড়ি 100 গজের মতো হবে। এবার সময় এসেছে পিশাচকে জাগ্রত করার। মনটাকে শক্ত করল প্রতিম। হাতের মুঠো থেকে একটা শিকড় বের করে মুখের কাছে ধরল। আর কয়েক মুহূর্ত পরই তার এতদিনের স্বপ্ন, অপেক্ষা, আকাঙ্ক্ষা সব পূর্ণ হতে চলেছে। সেই অপমানের বদলা নেওয়ার পালা এসেছে এবার। প্রতিমের চোখে মুখে একটা ক্রূর জিঘাংসা ফুটে উঠল। ঋষি তাদের বাড়ির দিকে তাকিয়ে অদ্ভুত এক শয়তানি হাসি ছড়িয়ে পড়ল তার মুখ জুড়ে। পিশাচ, এবার পিশাচকে জাগ্রত করতে হবে তাকে।
মনে মনে ভেবে নিয়ে প্রতিম হাতের শিকড়টা মুখে ভরে দিয়ে চিবোতে লাগল। শিকড়টা কিছুক্ষণ চিবোতেই মুখের মধ্যে যেন ছোটখাটো একটা বিস্ফোরণ হয়ে গেল। পরক্ষণে প্রতিমের মনে হলো তার মুখে কেউ গরম বিষ ঢেলে দিয়েছে যেন। শিকড়ের নির্যাসে তীব্র উৎকট গন্ধে তার চোখ নাক মুখ বিকৃত হয়ে উঠল। গালের কষ বেয়ে ঘন সবুজাভ নির্যাস করাতে লাগলো। প্রতিম গাছের নিচে মাটির উপরে হাঁটু গেড়ে বসে পড়ে গলায় হাত দিয়ে চেপে ধরল। তার শরীর কাঁপছে। তীব্র এক আলোড়ন সৃষ্টি হয়েছে তার শিরা উপশিরা মগজ জুড়ে। হঠাৎ এক সময় তার মনে হলো তার শরীরটা কি ক্রমশ বড় হয়ে উঠছে। হাতের নখ অস্বাভাবিকভাবে বাড়ছে, তীক্ষ্ণ আর সুচালো হয়ে উঠছে সেগুলো। সাথে তার শরীরও ক্রমশ একজন পূর্ণবয়স্ক মানুষের সমান হয়ে যাচ্ছে। কি এরকম হওয়ার তো কথা নয়। সাধু বাবা বলেছিলেন তার শরীর থেকে পিশাচ বেরিয়ে আসবে। মনে মনে সাধু বাবার বলা কথাগুলো আরো একবার ভালো করে ভাবল প্রতিম। পরক্ষণে আবারও সেই প্রবল দৈহিক যন্ত্রণায় চোখ মুখ কুঁকড়ে গেল তার। কিছুক্ষণ পর কাঁপুনিটা থামল প্রতিমের। গাছের নিচে হাঁটু মুড়ে ঝুঁকে বসে আছে এখন। শরীর থেকে বেরিয়ে আসা উষ্ণ বাতাসের নিঃশ্বাস মাটির উপর শুকনো পাতাকে সরিয়ে দিচ্ছে। প্রতিম উঠে দাঁড়ালো। তার চোখের দৃষ্টি এখন ঘোলাটে সবুজ। অমানিসার ঘোর অন্ধকারেও তার দৃষ্টিতে কোনো বাধা নেই এখন। প্রতিম নিজের হাতের দিকে তাকিয়ে দেখল তার হাত দুটো কালো লোমশ হয়ে উঠেছে। হাতে পায়ের নখ বাঁকানো ফলার মতো। হাতের পেশি শরীর একজন পূর্ণবয়স্ক শক্তিশালী পুরুষের ন্যায়। তার পরনের জামা প্যান্ট শরীরের মাংসপেশির ভাঁজের সাথে টান টান হয়ে আছে। এতক্ষণে প্রতিম ব্যাপারটা বুঝল। শেষমেশ সে নিজেই তার মানে পিশাচে পরিণত হয়েছে। হঠাৎ কানের কাছে একটা গম্ভীর স্বর শুনে চমকে উঠল প্রতিম। চকিতে ঘুরে চারপাশে তাকিয়ে দেখল কই কোথাও কেউ নেই তো। তাহলে সাধু বাবার কণ্ঠ কোথা থেকে আসে? আবারও বলে উঠলেন সাধু বাবা। প্রতিম হতচকিত হয়ে পুনরায় চারপাশে ঘাড় খুঁড়িয়েও কাউকে দেখতে পেল না। এমন সময় সাধু বাবা আবার বললেন, আমাকে তুই দেখতে পাবি না রে বোকা, শুধু আমার আওয়াজই শুনতে পাবি। এখন আমার নির্দেশে চল। এতক্ষণে প্রতিম বুঝতে পারল সাধু বাবা তার মাথার মধ্যে ঢুকে বসে আছে। যা, এবার মেয়েটাকে তুলে নিয়ে আয়। তোকে কেউ আটকাতে পারবে না, কারণ শাসনে তোকে বাধা দেয়। নিশ্চিত এগিয়ে যা, সাধনার সময় হয়ে যায় যে। সাধু বাবার স্থির গম্ভীর ঢেউ খালানো কণ্ঠে নির্দেশ পেয়ে ঋষি তাদের বাড়ির দিকে একবার তাকালো প্রতিম। তারপর প্রবল আক্রোশ নিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল। এখন যেন সে আর মাটি ছুঁয়ে নয়,
হাওয়ায় ভর দিয়ে এগিয়ে চলেছে। তার উপস্থিতির সাক্ষী একমাত্র যেন সে, আর কোনো জনপ্রাণী তার এই রূপ অশরীরীর ন্যায় উপস্থিতি টের পাচ্ছে না। প্রতিম বিনা বাধায় পাঁচিল টপকে ঘরের সীমানার মধ্যে প্রবেশ করল। তারপর অতি সহজেই এক লাফে দেওয়ালের কার্নিশ বেয়ে দোতলায় উঠে গ্রিলবিহীন খোলা জানলা দিয়ে প্রবেশ করল দোতলায় ঋষিতার ঘরে। নীল আলোয় ঘরটা আলোকিত। প্রতিম দেখল পুতুলের মতো সুন্দরী, ফুলের মতো নরম মেয়েটা পরম আদরে কোলবালিশ জড়িয়ে ঘুমোচ্ছে। বিছানায় নিথর হয়ে এলিয়ে থাকা শরীরের ভাঁজ দেখে প্রতিমরূপী পিশাচের চোখে মুখে ফুটে উঠল এক বিকৃত লালসা। এক দৃষ্টে তাকিয়ে রইল ঋষিতার দিকে। এই মুহূর্তে তার মনে হচ্ছে সে যদি পিশাচ না হয়ে আগের মতো মানুষই থাকত, তাহলে ঋষিতাকে ভোগ করার এমন সুযোগ কখনোই হাতছাড়া করত না সে। হঠাৎই আবার মাথার মধ্যে প্রবল ধমকের আওয়াজ শুনে চমকে উঠল প্রতিম। সময় বয়ে যাচ্ছে বেটা, জলদি কর, তোর সব সাধা পূরণ করব। আগে ওকে দিয়ে আয় এখানে, প্রতিশোধ নিবি রে, প্রতিশোধ। তৎক্ষণাৎ পিশাচরূপী প্রতিমের চোখে মুখে আবারও তীব্র জিঘাংসা ফুটে উঠল। সে ফুঁসতে ফুঁসতে এগিয়ে গেল বিছানার দিকে। তারপর বিছানার পাশে স্থির হয়ে দাঁড়াল। 1 বছর আগের সেই অপমান, বিদ্রূপ আর ব্যঙ্গ একে একে সব মনে পড়ে যেতে লাগলো প্রতিমের। ঘুমের মধ্যেই কিসের একটা অস্বস্তির ভাব হতে লাগলো ঋষিতার। ঘরে ফ্যান চলছে, তাও এত গরম অনুভূত হচ্ছে কেন? অস্বস্তিটা বাড়তেই ঘুম চোখ খুলে উঠে বসল বিছানায়। ঘরের ভেতরে জ্বলতে থাকা নীল আলোটা ঘরের ভেতরের অন্ধকারকে আরো মায়াবী করে তুলেছে। সেই আলোতেই চোখ কিছুটা সয়ে আসতেই ঋষিতার মনে হলো ঘরের কোণের অন্ধকারটা একটু নড়ছে না। এক দৃষ্টে সেদিকে চেয়ে থাকল ঋষিতা। কতক্ষণ ওভাবে চেয়ে আছে কে জানে। হঠাৎ একটা সময় অন্ধকারটা যেন একটু বেশি তুলে উঠল। চমকে উঠল ঋষিতা। তন্দ্রা ছুটল তার। সে চৌকিতে বিছানার পাশের নাইট ল্যাম্পের সুইচটা জ্বালিয়ে দিল। ঘরের মধ্যে আলো ছড়িয়ে পড়তেই ঋষিতা অবাক হয়ে দেখল ঘরের কোণ কেন, কোনো জায়গায় কেউ তো নেই। তাহলে একটু আগেও যেটা দেখল সে কি ওর মনের ভুল হবে? হয়তো ঘুমের ঘোরে কি না কি দেখেছে। মনে মনে এমনই কিছু ভেবে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল ঋষিতা। তারপর বিছানার পাশে টেবিলে রাখা জলের বোতল থেকে জল খেল খানিকটা। গাটা কোনো এক অজানা কারণে ছমছম করছে ঋষিতার। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ঘুম চোখে সে যা দেখেছে সেটা পুরোটা মিথ্যে নয়। এই ঘরে যেন দ্বিতীয় কারোর উপস্থিতি আছে। গভীরভাবে বিষয়টা ভাবতেই তার শির দাঁড়াবে একটা ঠান্ডা জলের স্রোত নেমে গেল। তবে পরক্ষণে সে নিজেকে বোঝালো যদি কিছু থেকেও থাকে মুহূর্তের মধ্যে কি সেটা অদৃশ্য হয়ে যেতে পারে। মনে মনে 7-5 ভাবতে ভাবতে টেবিল ল্যাম্পের সুইচটা বন্ধ করে দিয়ে বিছানায় মাথা এলিয়ে দিল আবার। ঠিক এমন সময় ওর মুখের উপর একটা গরম নিঃশ্বাস এসে পড়ল। চমকে উঠে চোখ খুলে চাইতেই বিস্ফারিত হয়ে গেল তার চোখ। তার দেহটা যেন বিছানার সাথে মিশে যেতে চাইল। ভয়ে আতঙ্কে স্থাণু বনে গেল তার দেহের সমস্ত শিরা উপশিরা। ভুলে গেল রক্ত চলাচল। ঘরের নীল আলোতে সে দেখছে
তার মুখের ওপরে ঝুঁকে দাঁড়িয়ে রয়েছে এক ভীষণ দর্শন কালো ছায়া মূর্তি। ঋষিতা অনুভব করলো তার গলা শুকিয়ে কাঠ, শরীর নিস্পন্দ। হাজার চেষ্টা করেও গলা দিয়ে এতটুকু শব্দ বার হচ্ছে না তার। ওদিকে তার সামনে উপস্থিত সেই বিভীষিকার চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলজ্বল করছে, নাক দিয়ে নিঃশ্বাসের গরম বাষ্প নির্গত হচ্ছে। প্রবল ভয়ে আতঙ্কে তার গলার স্বর যেন গলার কাছে এসেই আটকে গেল। কিন্তু এই কি, মূর্তিটার পরনের শার্টটা চেনা চেনা ঠেকছে যেন। এটা তো... আর কিছু ভেবে ওঠার আগেই একটা লোমশ হাত এগিয়ে এসে চেপে ধরল ঋষিতার মুখ। অপর হাতটি তার দুটো পাকে একসাথে শক্ত করে ধরে তার শরীরটাকে পিঠের ওপরে তুলে নিল সেই বিভৎস মূর্তিটা। তারপর খোলা জানলা দিয়ে অবলীলায় লাফিয়ে পড়ল নিচে। এসেছিস বেটা? আমি জানতাম তুই পারবি। আগুনের লেলিহান শিখার সামনে ঋষিতার অচেতন শরীরটা নামিয়ে রাখল প্রতিম। ঋষিতাদের বাড়ি থেকে বেরিয়ে ওকে নিয়ে প্রায় হাওয়ার মধ্যে উড়ে উড়ে এসেছে প্রতিম। কিন্তু জঙ্গলে ঢোকার ঠিক আগ মুহূর্তে প্রতিম অনুভব করছিল তার শরীর থেকে খানিক আগের আসরিক শক্তি যেন ক্রমশ কমে আসছে, আর সাথে তার শরীরটাও যেন আগের মতোই হয়ে যাচ্ছে। জঙ্গলে ঢোকার খানিক পরেই সে আবার আগের প্রতিমের অবস্থায় ফিরে এসেছিল। ঋষিতা মেয়েটা ভাগ্যিস রোগা, তাই ওকে কাঁধে করেই মন্দির অবধি টেনে আনতে বিশেষ বেগ পেতে হয়নি প্রতিমকে। ঠিক আছে বেটা, এবার আমার কাজ তুই চুপচাপ খালি দেখে যা, আর যা বলি তাই কর। তবে তার আগে ওই মেয়ের হাত পা মুখ শক্ত করে বেঁধে দে। এই নে, এই কাপড় দিয়ে। সাধু বাবা প্রতিমের দিকে কয়েকটা লাল শালু এগিয়ে দিল। প্রতিম উঠে গিয়ে ঋষিতার দুটো হাত, মুখ আর পা শক্ত করে বাঁধল। এই সময় ঋষিতার চেতনা ফিরে আসে। জ্ঞান ফিরতে ঋষিতা দেখে তার সামনে লেলিহান আগুনের এক ধুনি চলছে, আর সেই ধুনির অপর প্রান্তে এক কাপালিক বসে তাকিয়ে আছে তারই দিকে, তার হিংস্র লেলিহান লোলুপ দৃষ্টি। কিন্তু এটা কে? এ কি? এ যে তার বন্ধু প্রতিম। সে এখানে? ঋষিতা যত না অবাক হলো ওই কাপালিককে দেখে, তার থেকে অনেক বেশি অবাক হলো প্রতিমকে দেখে। খানিক আগের সে ভীষণ দর্শন পিশাচ তবে কি প্রতিমই ছিল? এই প্রশ্নের উত্তর পেতে ঋষিতার বেশি সময় লাগলো না। প্রতিমের ছেঁড়া ফাটা শার্টটা সে সাক্ষ্য বহন করছে। কিন্তু এসব কি? কেন? প্রতিম তো তার প্রিয় বন্ধু, তাহলে তাকে এভাবে কেন নিয়ে এসেছে এখানে? এই প্রশ্নগুলোর উত্তর আর ঋষিতা পেল না। শুধু বিস্ফারিত চোখে অবাক বিস্ময় নিয়ে চেয়ে রইল প্রতিমের দিকে। ধুনির গনগনে আগুনে প্রতিমের চোখে মুখে হিংস্র ভাব দেখে ঋষিতার কান্না এলো। এই প্রতিমকে তো সে চেনে না। এ তার সম্পূর্ণ অজানা কেউ, এ তার বন্ধু নয়। মনের এসব হাজারো প্রশ্নের উত্তর স্বরূপ এবার প্রতিমই বলল, কিরে, কি দেখছিস অমন করে? তুই এখানে কিভাবে? তাই না, তাই না? তুই এখানে কিভাবে এলি? তাই না? ক্রোধ যেন ঝরে পড়ছে প্রতিমের কণ্ঠ আর দৃষ্টিতে। এক নাগারে বলে চলল প্রতিম, মনে আছে তো 1 বছর আগে সবার সামনে আমাকে কি অপমান করেছিলি? তারপরও তোর গায়ে জ্বালা মেটেনি।
বাড়িতে জানিয়ে আমাদের সবাইকে অপমান করেছিলি, গ্রাম শুদ্ধ লোকের সামনে। হ্যাঁ, আজ সেই অপমানের প্রতিশোধ আমি নেব, তোর সর্বনাশ করে। না 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 না, শুধু তোর না, তোর পুরো পরিবারের সর্বনাশ করব আমি, বুঝলি তো? প্রতিশোধ 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 নেব আমি, প্রতিশোধ। আমাকে প্রত্যাখ্যান করা, আমাকে অপমান করা। ঋষিতা অবাক বিস্ময়ে একভাবে চেয়েছিল প্রতিমের দিকে। তার চোখ ফেটে অনর্গল জল পড়ছে। এই সামান্য কারণে একটা ছেলে এরকম প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারে, এটা যে তার ধারণার বাইরে। তাহলে এতদিন ধরে প্রতিম শুধু ওর বন্ধুত্বের নাটক করে গিয়েছে স্রেফ আজকের এই দিনটার জন্য, যাতে প্রতিশোধ নিতে পারে, যাতে সর্বনাশ করতে পারে ঋষিতার। এখন কি করবে প্রতিম? আর ওই তান্ত্রিক কাপালিক ওকে বলি দেবে নাকি নাকি অন্য কিছু? মনে মনে এসব ভেবেই আঁতকে উঠল ঋষিতা। মাটির উপর শায়িত অবস্থায় আতঙ্কগ্রস্ত হয়ে পা মুখ বাঁধা অবস্থাতেই ছটফট করতে লাগল। প্রতিম দেখল সাধু বাবা ল্যাঙট বাস ছেড়ে রক্তাম্বর পড়ছেন, হাতে সেই ত্রিশূল লাল সিঁদুরে লেপা, আর সামনে রাখা বিভিন্ন আকারের নরকরটিগুলোতে এবার তিনি একে একে লাল সিঁদুর লেপে দিচ্ছেন। পরম মমতায় হাত বোলালেন তাদের মাথায়, যেন নিজের শিশুকে তেল মাখিয়ে দিলেন। আজ সাধু বাবার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে, যেন কতকালের অপেক্ষার সাধনা আজ সম্পন্ন হবে তার। মন্দিরের চাতালের নিচে পাকা উঠোনে সাধনার আরও বিভিন্ন উপাচার রাখা, যার অনেক কিছু প্রতিম জানে না, আবার অনেক কিছু তো প্রথম দেখছে। আজ সাধু বাবার রূপটা বড় বেশি অচেনা লাগছে প্রতিমের। সেই 1 বছর আগে দেখা রূপ কিংবা গতকাল দেখা রূপের থেকেও আজকের রূপটা যেন আরো বেশি উগ্র আর প্রচণ্ড। না জানি কোন বিশেষ তন্ত্রক্রিয়া করবেন তিনি। তবে প্রতিমের সেসব ভেবে কাজ নেই, তার শুধু প্রতিশোধটুকু হলেই চলবে। আর তার মনের মধ্যে জ্বলা প্রতিশোধের আগুনে ঋষিতা সহ তার পরিবারকে জ্বলতে দেখেই তার হৃদয় চুড়োবে। প্রতিম একপাশে দাঁড়িয়ে সাধু বাবার কাজকর্ম দেখতে লাগল। ঋষিতার শরীরটা নেতিয়ে পড়ছে, একটানা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে নিশ্চল হয়ে পড়ে আছে ধুনির সামনের মাটির ওপর। সাধু বাবা মেঝের ওপর সিঁদুর দিয়ে একটা গোলাকার চক্র মতো আঁকলেন। তারপর সেই চক্রের ভিতর একটা তারকা এঁকে 5টা করটিকে তারকার 5 বিন্দুতে স্থাপন করলেন। প্রত্যেক করটির মাথায় একটি করে ছোট্ট প্রদীপ জ্বেলে দিলেন। তারপর একটা রক্ত জবার ফুল নিজের বাম কানে ধারণ করে উঠে দাঁড়িয়ে শরীরটাকে অদ্ভুত ভঙ্গিতে বাঁকিয়ে 2টি সাপের শঙ্খ লাগার মতো ভঙ্গিমা করে হাত জড়ো করে প্রণাম করার ভঙ্গিতে বিড়বিড় করে অদ্ভুত সব দুর্বোধ্য মন্ত্র পাঠ করে চললেন। প্রতি মন্দিরের চাতালে দাঁড়িয়ে সব দেখতে লাগল। ঋষিতার শরীরটা আবার নড়ে উঠছে। আহারে, কি কষ্টটাই না হচ্ছে ওর। হয়তো ভাবছে প্রতিম ওর বন্ধুত্বের এই প্রতিদান দিল। হ্যাঁ তো, সেও তো একসময় অপমান করেছিল, আর তখনও তো ওরা বন্ধুই ছিল। তার বেলা কিছু না। ভাবতে ভাবতে ক্রমে চোয়াল শক্ত হয়ে উঠল প্রতিমের। এই সময় হঠাৎই একটা বিজাতীয় চিন্তা এসে ঝড় তুলল প্রতিমের মাথায়। আচ্ছা, যদি এই সময় ঋষিতার বাড়িতে বা তার বাড়িতে খোঁজ খবর শুরু হয়, তাহলে তো বেজায় বিপদে পড়বে সে। গ্রামের লোক খোঁজ খবর করতে করতে যদি জঙ্গলে চলে আসে, তখন প্রতিশোধের আগুনে দগ্ধ হতে হতে সে বড় কোনো ভুল করে ফেলছে না তো?
তাছাড়া ঋষিতা যদি বাড়িতে বলে দেয় ওর ব্যাপারে। প্রতিমেরও এবার যেন কেমন ভয় ভয় করতে লাগলো। সে বুঝতে পারছে খুব বড় ভুল করে ফেলেছে। মনের প্রতিশোধ স্পৃহা তাকে মানুষ থেকে অমানুষে পরিণত করেছে, কিন্তু এরপর আর যে পিছিয়ে যাওয়ার রাস্তা নেই। যা হবে দেখা যাবে। মনে মনে সে নিজের হয়ে এমনই সাফাই দিল। ঈশ্বর চাইলে আমার মনে অনেক আগেই এই শুভ বুদ্ধির উদয় ঘটাতে পারত, কিন্তু তিনি আগে যখন করেননি তখন এ সময় এসবের কোনো অর্থ হয় না। যে লক্ষ্যে পৌঁছাবে বলে গোটা একটা বছর অপেক্ষা করেছে সে, সেখানে পৌঁছানো এখন আর সময়ের অপেক্ষা মাত্র। বেটা, সাধু বাবার গম্ভীর কণ্ঠ কানে আসতেই ভাবনার জাল ছিন্ন হলো প্রতিমের। সে সোজা হয়ে দাঁড়ালো। সাধু বাবা চাতালে রাখা একটা মাটির হাঁড়ির দিকে আঙুল নির্দেশ করে বললেন, যা, ওই হাড়ির জলটা গিয়ে ওর মাথায় ঢেলে দে। ঋষি তার জ্ঞান ফিরছে আবার। সে চাপা গোঙানির মতো স্বর করে ছটফট করছে। প্রতিম সেদিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কি হলো? তাড়াতাড়ি যা, সময় বয়ে যাচ্ছে। সাধু বাবার গম্ভীর ঝাঁঝালো কণ্ঠ আবারও যেন প্রতিমকে বাস্তবের মাটিতে ফিরিয়ে আনল। সে মন্ত্রমুগ্ধের মতো গিয়ে কলসিটা তুলে নিয়ে ঋষিতার কাছে গিয়ে পুরো জলটা ঢেলে দিল ওর মাথায়। সাধু বাবা এবার হেসে উঠলেন। তার লোলুপ দৃষ্টি ধুনির অগ্নিবলয় পেরিয়ে ঋষিতার দিকে স্থির হয়ে আছে। এবার ওকে তুলে বসা সামনে, আর এই শাড়িটা ওকে জড়িয়ে পরিয়ে দে। মাথায় ঘোমটার মতো করে পরিয়ে দিবি। শান্ত অথচ গম্ভীর কণ্ঠে প্রতিমকে নির্দেশ দিলেন সাধু বাবা। প্রতিম শাড়িটা নিয়ে এসে ঋষিতাকে তুলে বসালো। ঋষিতা প্রবল ক্রোধে ফুঁসতে ফুঁসতে প্রতিমার দিকে তাকিয়ে মাথা দিয়ে প্রতিমের মুখের ওপর জোরে একটা ধাক্কা মারল। প্রতিম নাকে হাত দিয়ে একটা চিৎকার করে কিছুটা তফাতে ছিটকে পড়ল। উঠে বসতেই দেখল নাক দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। ঋষিতা ওর দিকে একই রকমভাবে আক্রোশ নিয়ে চেয়ে আছে। প্রতিমের মাথা গরম হয়ে গেল। সে উঠে এসে ঋষিতাকে এক চড় কষাল। চড়ের আঘাত সহ্য করতে না পেরে নিশ্চল হয়ে পড়ে গেল মাটিতে। যেটা বলছি সেটা আগে কর, সব সময় পাবি বেটা। ধৈর্য ধৈর্য। বিরক্তির স্বরে বলে উঠলেন সাধু বাবা। প্রতিম সাধু বাবার নির্দেশ মতো ঋষিতার এলিয়ে পড়া শরীরটাকে সোজা করে পা দুটো ভাঁজ করে বসিয়ে দিয়েছে। এবার লাল পেরে শাড়িটা পরানোর পালা। কোনো রকমে শাড়িটা ঋষিতার শরীরে পেঁচিয়ে দিয়ে মাথার কাছের কাপড়টা ঘোমটা টানার মতো করে টেনে দিয়ে পাশে সরে গেল। সাধু বাবা মুখে হাসি নিয়ে একটা রক্ত জবার ফুল আর একটা পাতার ওপরে ল্যাপা নিয়ে ঋষিতার কাছে এগিয়ে গেল। তারপর ঘোমটা সরিয়ে সিঁদুর দিয়ে কপালে বিজয় তিলক এঁকে দিল। প্রতিম দেখল মন্ত্রপাঠের সাথে সাথে সাধু বাবা ধনির আগুনে কি সব ফলমূল উপাচার দিচ্ছেন। প্রতিম এবার হঠাৎ কিসের একটা খটখট শব্দে চমকে উঠল। শব্দের উৎস সন্ধানে এদিক ওদিক তাকাতে গিয়ে একটা দৃশ্য দেখে আঁতকে গেল। কি দেখছি আমি? ধনির সামনে ওই চক্রের মধ্যে যে নরকরটি রাখা, সেগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। করটির মধ্যে থাকা অগোছালো ভাঙা দাঁতের শাড়ি ঠকঠক করে পাকা মেঝের উপরে আওয়াজ করছে মন্ত্রোচ্চারণের দ্রুত লয়ের সাথে। প্রতিমের বিস্ফারিত চোখ আরো যেন বিস্ফারিত হয়ে গেল। সে দেখছে চক্রের লাল রেখার মধ্যে দিয়ে যেন আগুনের একটা শিখা দ্রুত চলমান হয়েছে। এই চক্রটা প্রতিম জানে, দেখেছে সে ইন্টারনেটে।
এতক্ষণ এই আলো অন্ধকারের মধ্যে লাল সিঁদুরের রেখাটা তেমন দৃশ্যমান না হলেও এখন তার ভিতরে ছুটন্ত অগ্নিস্ফুলিঙ্গের জন্যই প্রতিম রেখাগুলোকে স্পষ্ট দেখতে পাচ্ছে। সেগুলো তৈরি করেছে প্রেতজনী চক্র। জয় মা, জয় মা, জয় মা কামাক্ষী, জয় মা কামাক্ষী, জয় মা কামাক্ষী। সাধু বাবার আবারও হঠাৎ উল্লাসে প্রতিম তাকালো তার দিকে। ঋষি তার শরীরে অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করছে। সে তার শরীরটা আগের থেকেও এখন দ্রুত কাঁপছে। দেখলে মনে হবে তার ভেতর যেন আসরিক শক্তির বল এসেছে। ঘোমটাটা সামনে একটু বড় করে নামানো থাকায় ওর চোখ মুখ দেখা যাচ্ছে না ঠিকই, তবে শরীরের নড়াচড়ায় বোঝা যাচ্ছে যে ঋষি তার মাথাটা জোরে জোরে নড়ছে সামনের দিকে। ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাসে বুকটা ওঠানামা করছে দ্রুত। হঠাৎ এবার প্রতিমকে চমকে দিয়ে ঋষি তা ওর হাত পায়ের বাঁধন ছিঁড়ে ফেলল এক টানে। তারপর পা দুটো তুলে সামনে রাখলো বসে থাকার ভঙ্গিমায়। যেমন করে মানুষ মাটিতে বসে হাত দুটো ভাঁজ করে পায়ের হাঁটুর উপরে রাখে, ঠিক তেমন ভাবে ঋষি তা মাটিতে বসল। ঘোমটার ভেতর থেকে একটা চাপা তীক্ষ্ণ হাসির আওয়াজ শোনা যাচ্ছে এখন। প্রতিম অবাক হয়ে গেল। এই পরিস্থিতিতে ঋষিতা হাসছে। একটু আগেও তো কেমন কাদো কাদো মুখ করে তার দিকে চেয়েছিল। ঘটনার আকস্মিকতায় কেমন যেন ভেবলে যায় প্রতিম। আর ঠিক তখনই সে আবার শোনে ঋষিতা খিলখিল করে হাসছে। হকচকিয়ে গিয়ে সাধু বাবার দিকে চাইতে দেখে সাধু বাবার মুখের হাসিও ক্রমশ মিলিয়ে যাচ্ছে। তার বদলে তার মুখে ফুটে উঠছে একটা ভয়ের ছাপ, যেন অযাচিত অনাকাঙ্ক্ষিত কোনো এক আতঙ্ক এসে গ্রাস করেছে তাকে। ঋষিতা ওর হাত দুটো পিছনে দুদিকে মাটিতে ঠেল দিয়ে রাখল, আর সামনে ভাঁজ করা পায়ের ফাঁক দিয়ে লাল পাড় সাদা কাপড়টা দৃশ্যমান হলো। ঘোমটার ফাঁক দিয়ে এখন ঋষিতার মুখ দেখা যাচ্ছে, আর সেই মুখ দেখেই কাঠ হয়ে গেল প্রতিম। এই কোন ঋষিতা, যাকে সে তুলে নিয়ে আসলো একটু আগে অসহায়ভাবে, যে তার মুখের দিকে চেয়ে মুক্তির আকুতি মিনতি করছিল? এ কি সেই ঋষিতা? না না, তা কোনোভাবেই সম্ভব না। কি ভয়ঙ্কর দেখতে লাগছে তার চোখ দুটো, যেন কোনো জীবন্ত যোগিনী বা দেবীর উদ্ভব হয়েছে ঋষিতার শরীরে। চোখ মুখ ঠিকরে বেরোচ্ছে প্রবল তেজ, শক্তির স্ফুরণ ঘটছে দেহে, আর তার মুখে খেলছে এক অদ্ভুত খিলখিলে হাসি। প্রতিম এবার সাধু বাবার দিকে চাইতেই দেখল তার মুখেও এক ভয়ানক পরিবর্তন এসেছে। একটু আগের সেই কুটিলতা, সেই হাসি, আত্মদম্ভ, শক্তির প্রতি নিজের নিয়ন্ত্রণ, এসব যেন তার মুখের অভিব্যক্তি থেকে সম্পূর্ণ উবে গিয়েছে এই এক মুহূর্তে। এবার ওদের দুইজনকেই অবাক করে দিয়ে এক অদ্ভুত কাণ্ড ঘটতে লাগল। প্রতিম বিস্ময়ে বিস্ফারিত চোখ নিয়ে দেখল ঋষি তার ফাঁক হয়ে থাকা পায়ের মাঝের সাদা শাড়ির কোলের কাছের অংশটা ক্রমশ রক্তে লাল হয়ে উঠছে। এই দৃশ্য দেখে প্রবল ঘাবড়ে গেল সে। কিছু বুঝে উঠতে না পেরে আবারও তাকালো সাধু বাবার দিকে। ততক্ষণে সাধু বাবা ভয়ে যেন একেবারে গুটিয়ে যাওয়ার জোগাড়। একটা তীব্র আতঙ্কে তার গোটা শরীর ঠক ঠক করে কাঁপছে। সাধু বাবা এবার একটা চিৎকার করে প্রতিমের দিকে চেয়ে বললেন, মানে
বিস্ময়ের সাগরে তখন হাবুডুবু খাচ্ছে প্রতিম। ওরে ওরে, তুই কি করেছিস? ওরে, তুই যে সাক্ষাৎ দেবী রে, এখানে তুলে এনেছিস রে, ওই যে সাক্ষাৎ দেবী। প্রতিম দেখল সাধু বাবা উপুর হয়ে পড়েছে ঋষিতার সামনে, আর হাত জোর করে ব্যাকুল কণ্ঠে কাকতি মিনতি করে চলেছে। ঋষিতার কণ্ঠে তখন এক খিলখিলে অট্ট হাসি। এতক্ষণে প্রতিম যেন ঘটনাটা কিছুটা আঁচ করতে পেরেছে। বিগত 1 বছর ধরে তন্ত্রমন্ত্র বিদ্যা নিয়ে কিছুটা পড়াশুনো করায় এখন সে বুঝতে পারছে আসলে ঋষিতার মধ্যে স্বয়ং দেবী কামাক্ষী বিরাজ করছেন। সাধু বাবা নিজের কোনো জটিল তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করার জন্য তাকে আর ঋষিতাকে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু এরই মধ্যে ঋষিতা যে ঋতুমতী সে খবর প্রতিম জানত না, জানার উপায়ও ছিল না। সাধু বাবার পক্ষে জানা সম্ভব ছিল তিনি কামাখ্যা তন্ত্র সিদ্ধ, কিন্তু অসৎ উপায়ে স্রেফ নিজের স্বার্থ সিদ্ধির জন্য তিনি এসব কাজ করছেন বলে এ ব্যাপারটা তারও অধরা থেকে গিয়েছে। অযথা দেবীকে আহ্বান করায় দেবী কুপিত হয়েছেন। ঋষিতার রূপ দেখে এখন ওরা দুইজনে স্তম্ভিত। 2 পা ফাঁক করে সোজা হয়ে দাঁড়িয়েছে ঋষিতা। তার নিম্নাঙ্গের কাপড় রক্তে লাল, চুলগুলো সনের নুড়ির মতো উঠছে, রক্ত জবার ন্যায় চোখ, শরীরটা রাগে ফুঁসছে, বুক ওঠা নামা করছে হাপড়ের মতো। রুদ্ধ দৃষ্টিতে ঋষিতা কাপালিকের দিকে চেয়ে একভাবে বলে চলল, সিদ্ধি লাভ করার আর প্রতিশোধ নেওয়ার নেশায় এতটাই পাগল হয়ে গেছিস তুই যে তুই আমাকে বলি দিতে চাস? এত বড় দুঃসাহস তোর! তুই জানিস না বিনা কারণে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য আজ আমাকে আহ্বান করেছিস তুই। এটা জানিস না যে অকারণে আমাকে ডেকে আনলে তার ফল কি হতে পারে? প্রতিমের শরীরটা একেবারে ঠান্ডা মেরে গিয়েছে। সে বুঝতে পারছে এসব কর্মকাণ্ডের পিছনে তারও তো হাত আছে, সেও তো দায়ী। সাধু বাবা শাস্তি পেলে তাকে কি ছেড়ে দেবে ঋষিতা? না, ক্ষমা করো মাতে, আমি প্রতিশোধ স্পৃহার আগুনে দগ্ধ হয়ে উচিত অনুচিত সব ভুলে গিয়েছি মাতে, আমাকে ক্ষমা করে দিন। আমি এ তল্লাট ছেড়ে চলে যাব, পাপের প্রায়শ্চিত্ত করব, আমায় ক্ষমা করে দিন মাতে, আমাকে ক্ষমা। প্রতিম দেখল ভয় আতঙ্কগ্রস্ত কণ্ঠে কথা জড়িয়ে যাচ্ছে অঘরীনাথ কাপালিকের। ঋষি তার সামনে ভুল লুণ্ঠিত হয়ে প্রণামের ভঙ্গিতে চোখে মুখে একরাশ আতঙ্ক খেলিয়ে একভাবে ক্ষমা চাইছেন তিনি। এবার হঠাৎ প্রতিম দেখল ঋষি তার চুলগুলো আরো প্রবলভাবে উঠছে। দেখতে দেখতে তাদের চারপাশে ঝড় উঠল এবং তাদেরকে ঘিরে ঘুরপাক খেতে লাগলো একটা কালো হাওয়ার রাশি। ঝড়ের দাপটে আর মুহুর্মুহু প্রবল সনসন আওয়াজে ঋষি তার হাসির তলায় সাধু বাবার ক্ষমা চাওয়ার শব্দ যেন নির্মমভাবে চাপা পড়ে যাচ্ছে। ধনির আগুন সেই ঝড়ের দাপটে আরো লেলিহান রূপ ধারণ করেছে। প্রতিম ভয়ে সেধিয়ে যেতে যেতে দেখল ধনির সামনে থাকা সেই নরকরটির কালো কোটরগুলোতে হঠাৎ লাল হলদেটে আগুন জ্বলে উঠল। তারপরে প্রত্যেকটা করটি থেকে একটা কান ফাটানো চিৎকার ভেসে এলো এবং তারপরেই প্রবল উল্লাসে ঠক ঠক করতে করতে দ্রুত ছুটে গেল তারা সাধু বাবার দিকে। 5টা করটি ঝাঁপিয়ে পড়ল সাধু বাবার পা, পিঠ, কোমর আর পেটের ওপর। তারপর গোগ্রাসে মাংসপিণ্ড খুবলে খেতে লাগলো সউল্লাসে। দেখতে দেখতে সাধু বাবার শরীরের সমস্ত মাংস অদৃশ্য হয়ে যেতে লাগলো করটির মুখের ভেতর।
আর অঘরীনাথ কাপালিকের কণ্ঠ থেকে তীব্র যন্ত্রণার চিৎকার ক্রমশ মিশে গেল ঝড়ের সনসন শব্দের চক্রাকার আওয়াজের মধ্যে। প্রতিম ততক্ষণে বুঝে গিয়েছে সাধু বাবার পর নিশ্চয়ই তার পালা। তাই এই ভয়াবহতার সহ্য করতে না পেরে প্রাণ বাঁচানোর তাগিদে আর্তচিৎকার করে সে দৌড় দিল গ্রামের দিকে। দৌড়তে দৌড়তে শুনল সাধু বাবার মরণ চিৎকার, আর তাকেও ছাপিয়ে উঠছে ঋষি তার খিলখিলে অট্টহাসির আওয়াজ। খিদে, প্রচন্ড খিদে পাচ্ছে প্রতিমের, কিন্তু আজকাল তার আর কিছুই ভালো লাগে না। সারাদিন সে কোলে বাঁধা থাকে, পাগলের মতো প্রলাপ বকে, আর খুব ইচ্ছে হয় তার নিজের উরুর নরম তুলতুলে মাংসপিণ্ড ছিঁড়ে খুবলে খেতে। ইতিমধ্যে দুটো হাতের 10টা আঙুল প্রায় আধখাওয়া করে ফেলেছে। এখন যদি হাত দুটো খোলা পেত, একবার যদি খোলা পেত, মাত্র একবার, তাহলে তার দাঁত দিয়েই কামড় বসাতো তার নরম উরুর ওপর। তারপর সেই নরম মাংস ছিঁড়ে খেয়ে সে মেটাতো তার অনন্তব্যাপী ক্ষুধা। আপনারা শুনছিলেন অরিজিৎ দাসের কাহিনী ক্ষুধা। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো সময় এখানেই শেষ হচ্ছে, তবে খুব শীঘ্রই হাজির হচ্ছি আবারও কোনো হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।